সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংসদে নারীদের জন্য সংরক্ষিত যে 50টি আসন রয়েছে, এর মধ্যে 2টি আসন পেয়েছে এনসিপি। তারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে 6টি আসন পেয়েছে, এর বিপরীতে একটি এবং তাদের জোট থেকে একটি আসন উপহার পেয়েছে। এই 2টি আসনের বিপরীতে ইতিমধ্যেই দলটি তাদের দুজন নারী নেত্রীকে মনোনয়ন দিয়েছে, অর্থাৎ প্রার্থী করেছে। তারা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক এবং নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। তবে এই দুজনের মধ্যে একজনের সংসদে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তার সংসদে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আরপিও, অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আইন। শেষ পর্যন্ত তিনি এই আইনের বেড়াজাল পেরিয়ে বা এই আইন ডিঙিয়ে তিনি সংসদে যেতে পারবেন কিনা, অর্থাৎ এমপি হতে পারবেন কিনা, সেটা নিয়ে আলাপ করব। এই আইনটি তার সংসদে যাওয়ার ক্ষেত্রে কতটুকু বাধা তৈরি করবে সেটা নিয়ে আলাপ করব। সর্বোপরি তিনি যদি এমপি হতে না পারেন বা এনসিপি যদি তাকে সংসদে নিয়ে যেতে না পারে বা আইনটি যদি তার সংসদে যাওয়া ঠেকিয়ে দেয়, তাহলে এনসিপি এখানে অল্টারনেটিভ কাকে মনোনয়ন দেবে সেটা নিয়ে আলাপ করব। সর্বোপরি এই যে জামাত জোট থেকে যে 13 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই 13 জন যে সংসদে যাচ্ছেন, এই টোটাল 13 জনের নারী এমপির প্যানেলটি কেমন হলো সেটা নিয়ে আলাপ করব। প্রথমেই এনসিপির ওই নারী নেত্রী যার সংসদে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আরপিও, তার কথাই বলি। তিনি হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। তিনি সংসদে যাওয়ার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা হলো এই গণপ্রতিনিধিত্ব আইন, অর্থাৎ নির্বাচন কমিশনের একটি আইন, যে আইনের বেড়াজালে তিনি আটকে যাচ্ছেন এবং এই আইন ডিঙিয়ে তিনি সংসদে যেতে পারবেন কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ঘটনাটা কি ঘটেছে একটু বলি। এই মনিরা শারমিন রাজনীতিতে আসার আগে তিনি সরকারি চাকরি করতেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনি চাকরি করতেন এবং তিনি 2025 সালের ডিসেম্বরে কৃষি ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। তবে এর আগে থেকেই তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় সমালোচনা উঠেছিল তিনি সরকারি চাকরি করেও তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। এই সমালোচনা ওঠার পর তিনি নির্বাচনের আগের ডিসেম্বরে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। আরপিওতে স্পষ্টত লেখা আছে যে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আপনি যদি সরকারি চাকরি থেকে পদত্যাগও করেন, অন্তত 3 বছর পার হতে হবে আপনাকে। 3 বছরের মধ্যে আপনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ প্রার্থী হতে পারবেন না। এই আইনি বেড়াজালে আটকে গেছেন এনসিপির মনিরা শারমিন। এখন কথা হলো, তিনি কি বা তার ক্ষেত্রে তিনি যেহেতু সরাসরি ভোটের নির্বাচন করছেন না এবং তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচন করছেন বা সংরক্ষিত নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন, তার ক্ষেত্রে কি আরপিও বাধা হয়ে দাঁড়াবে কিনা? দেখেন, আরপিওতে নারী বা পুরুষ এমপি এটা নিয়ে আলাদাভাবে কোনো কিছু বলা নেই, মানে তারা নির্বাচন করতে পারবেন কিনা, আইন সবার জন্য একই। অর্থাৎ আরপিওতে বলা হচ্ছে 300 জন মাঠে নির্বাচন করে আসবেন, আর 50 জন ওই যে মাঠে যারা নির্বাচন করে আসবেন তারা যে দল যে পরিমাণ আসন পেয়েছে তার অনুপাতে তারা নারী আসন পাবে। ওই নারী আসনের যে সিলেকশন বা নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচনও আইনও কিন্তু ওই যে মাঠের নির্বাচন বা আমরা সংসদ নির্বাচনে যেটা দেখেছি 300 এমপি প্রার্থী যেভাবে নির্বাচন করেন, যে প্রসিডিউরে তাদের ক্ষেত্রে যে আইন তাদের ক্ষেত্রে অ্যাক্টিভেট থাকে, ঠিক একই আইন এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও থাকবে। অর্থাৎ আরপিও তথা গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনিরা শারমিন এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। তবুও আমরা দেখেছি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক ঋণ খেলাপি শেষ পর্যন্ত পার পেয়ে গেছেন, সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং কেউ কেউ জয়লাভ করে এসে সংসদেও বসেছেন। এখনও দুটি আসনে সম্ভবত রেজাল্ট স্থগিত, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রেজাল্ট স্থগিত রয়েছে এখনো পর্যন্ত। অনেক দ্বৈত নাগরিক, আরপিওতে স্পষ্টত দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক দ্বৈত নাগরিক তার নাগরিকত্ব ত্যাগের, বিদেশি নাগরিকত্ব ত্যাগের যথাযথ কাগজপত্র দেখাতে না পারলেও তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যদি মনিরা শারমিনের ক্ষেত্রেও যদি ঠিক একই জায়গায় বিবেচনা করা হয়, তিনিও সম্ভবত পার পেয়ে যেতে পারেন। তবে আইন যদি স্ট্রংলি পালন করা হয়ে থাকে, আইন যদি সঠিকভাবে যথাযথভাবে প্রয়োগ করা হয়ে থাকে, সম্ভবত
মনিরা শারমিন সংসদে যেতে পারতেছেন না বা সংসদে যেতে পারছেন না বা তিনি এমপি হতে পারছেন না। এখানে এনসিপির হাতে ব্যাপক অল্টারনেটিভ রয়েছে। আমি মনে করি যে একটি তরুণ এবং নতুন রাজনৈতিক দল হিসাবে নারী নেত্রীর দিক দিয়ে অন্যান্য দলের চেয়ে এনসিপি অনেকটাই রিচ বলা যায়, এবং তাদের অনেক অভিজ্ঞ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া নারীরা, তরুণীরা হচ্ছে এই দলটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের অনেক নারী নেত্রী রয়েছে। এখনও আপনার তাদের অনেক নারী নেত্রী রয়েছে, সামান্তা শারমিন রয়েছে, নুসরাত তাবাসসুম রয়েছেন, তারপরে হুমায়রা নূর রয়েছেন, অনেক অনেকজন রয়েছেন। আমি বললে আরও অনেকের নাম বলতে পারি। সেখান থেকে এনসিপি কিন্তু একজনকে নিয়ে আসতে পারবেন যদি কোনো কারণে মনিরা শারমিন শেষ পর্যন্ত এই এমপি হতে না পারেন, বা তার যদি আরপিওর বাধা হয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু এনসিপির অল্টারনেটিভ অবশ্যই থাকছে। এনসিপি দুজন বা এই পদটি কিন্তু ছাড়বে না, এনসিপি এটা রাখবে। এখন প্রশ্ন হইল, এই যে জামাত জোট থেকে যে এই 13 জনকে যে মনোনয়ন দেওয়া হইল, এর মধ্যে হচ্ছে জামাত দিল 8 জন এবং জুলাই একজন শিশু শহীদের মাকে মনোনয়ন দেওয়া হইল 9 জন। তারপরে হচ্ছে আপনার এনসিপিকে 2টি, 9-2 11, তারপরে হচ্ছে জাকপাকে 1টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে 1টি দেওয়া হলো। আমি দেখলাম এই জোটের ক্ষেত্রে এনসিপি, এই জামাতে ইসলামী খুবই উদারতা দেখিয়েছে। তারা নিয়ম অনুযায়ী 11টি আসন পাওয়ার কথা ছিল এবং তাদের এর এই যে আসন, সেখান থেকে তারা 3টি আসন ছাড় দিয়েছে। একটি এনসিপিকে দিয়েছে, একটি খেলাফত মজলিসকে দিয়েছে এবং একটি জুলাই শহীদের একজন মাকে দিয়েছে। এবং এই জায়গায় বলা যায় যে জামাত জোটগতভাবে যে রাজনীতি, সেই রাজনীতির একদম শিখরে উঠে সর্বোচ্চ উদারতা দেখাচ্ছে। এটা জামাতের এই জোট টিকে রাখার জন্য খুবই ভালো একটা পদক্ষেপ বলে আমি মনে করি। তো জামাত যাদেরকে মনোনয়ন দিয়েছে, আমি ইতিমধ্যেই এর আগে একটি ভিডিও তো বলেছিলাম, সেখান থেকে 12 জনই মিলে গেছে। তা আমি আবার একটু বলি, জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, তারপরে সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, তারপরে নাজমুন নাহার মিলু, প্রকৌশলী মার্দিয়া মমতাজ, এরা পাওয়ার কথা ছিল এবং তারা পেয়েছেন। অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জাবির আবদুল্লার মা রোকেয়া বেগমকেও জামাত এই সংরক্ষিত নারী আসনে এমপি হিসাবে রেখেছেন। অপরদিকে জামাত যে 3টি আসন ছেড়েছে, এর মধ্যে মাহমুদা মিতু এনসিপি থেকে, জাকপা থেকে তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর এনসিপি যে আসনটি পেয়েছে, সেই আসনটি থেকে তারা মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছে। জামাতের এই যে মনোনয়ন এবং সংরক্ষিত আসনগুলোতে এই যে নারী এমপি চুজ করার ক্ষেত্রে তারা খুবই ভারসাম্য রেখেছে এবং খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু তাদের এমপি বা দলীয় প্রধানের স্ত্রীকে কিন্তু মনোনয়ন দেয়নি। ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগমকে মনোনয়ন দেওয়া হবে, এরকমটাই অনেকে বলেছিলেন। তারপরে তাদের সিনিয়র নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হবে, এরকমটাও কিন্তু শুনেছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম জামাত এখানে খুবই ভালো একটি উদারতা দেখিয়েছে, এমনকি তারা খুবই রাজনীতির খুব ভালো একটা শিষ্টাচার দেখিয়েছে। তারা দলের ক্ষমতাশালীদের কিন্তু স্ত্রীদেরকে সংসদে নিয়ে আসেনি বা ওই পরিবারতন্ত্রের উপর নির্ভর করেনি। এই জায়গাটাইতে জামাত খুবই দুর্দান্ত রাজনীতি করেছে এবং তারা যে একজন জুলাই শহীদের মাকে হচ্ছে এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে, জুলাইকে যে আপহোল্ড করার ক্ষেত্রে তারা একটি বিরোধী দল হিসাবে জুলাই সনদের কথা বলে, তারপরে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার কথা বলে, সেই জায়গা থেকে তারা কিন্তু এখানে একটা খুবই ভালো রাজনীতি করেছে এবং এই সিদ্ধান্তটি আমি মনে করি যে খুবই ভালো একটি সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফতে মজলিস সর্বসাকল্যে 2টি আসনে জয়লাভ করেছে মাওলানা মামুনুল হকের দল। এই দলটি থেকে যে একজন নারীকে এই এমপি করে সংসদে নিয়ে যাওয়া হবে, এটা সম্ভবত মামুনুল হক নিজেও ভাবেননি আর কি। তো এই বাংলাদেশ খেলাফত মজলিসের নারী বিভাগের যিনি সভানেত্রী রয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা করিম, তাকে এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে এই জোটটি। এবং জাকপাকে যে আসন দেওয়া হবে সেটাও কিন্তু অনেকে ভাবেনি, কিন্তু জাকপার যে চেয়ারম্যান রয়েছে তাসমিয়া প্রধান, অর্থাৎ রাশেদ প্রধানের বোন, শফিউল ইসলাম প্রধানের মেয়ে, তাকে কিন্তু সংসদে নিয়ে যাচ্ছে এই জামাত জোট এই সংরক্ষিত নারী আসনে। এগুলো কিন্তু খুবই দুর্দান্ত কিছু পলিটিক্স হয়েছে। এই জায়গাতে আমি মনে করি যে জামাত বেশ কিছুদিন পরে এই জোটগত রাজনীতিতে একটা ভালো পদক্ষেপ নিয়েছে, উদারতা দেখিয়েছে। এর বাইরে জামাতের রাজনীতি খুব আহামরি যে
প্রশংসা করার মতো সেরকম কিন্তু কোনো কিছু দেখিনি। তবে এই জোটের রাজনীতিতে তারা খুবই ভালো খেলেছে এবং খুবই ভালোভাবে এগুলো এমনভাবে করেছে, তাদের জোট টিকে থাকা বলেন, জোটের সবাই একে অপরের প্রতি যে সহমর্মিতা দেখানো বলেন, সেগুলোর ক্ষেত্রে খুবই ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।